কালকের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। খসড়া নিয়ে অসন্তোষ এনসিপি জামায়াতের। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার 5, ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণে সহায়তা স্থানীয় প্রশাসনের। সিলেটে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 জনের ফাঁসি, 7 জনের যাবজ্জীবন, জমির মাটি নিয়ে গুলি করে হত্যা। উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তার পানি, লালমনিরহাট সহ কয়েক জেলার নিচু এলাকা প্লাবিত। অনিয়ম দুর্নীতিতে বন্ধ সিলেট ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ, বিল তুলে নিয়েছে 212 কোটি টাকা, দুদকের মামলা। স্বাগত সমগ্র বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত করতে সব দলই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার তালিকা সব রাজনৈতিক দলের কাছে আজকের মধ্যেই পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে একথা জানান তিনি। এছাড়া জুলাই সনদের খসড়া নিয়ে অসন্তোষ জানিয়েছে এনসিপি সহ আরও কয়েকটি দল। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করার বিষয় নিয়েই তাদের আপত্তি। জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা চেয়েছে দলগুলো, না হলে পুরো সংস্কার প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে শঙ্কা তাদের। বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্তের লক্ষ্য ঐকমত্য কমিশনের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কমিশনের বৈঠকে আজ কারা কারা যোগ দিয়েছেন এবং আজকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে? মূলত অন্যান্য দিন যে রাজনৈতিক দলগুলো এই ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেন তারা সবাই কিন্তু যোগ দিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি, জামায়াত, এনসিপি, এছাড়া যে বাম দলগুলো রয়েছে তাদের সকলেরই প্রতিনিধি কিন্তু এই সম্মেলনে যোগ দিয়েছেন। এই যে বৈঠকটি, এই বৈঠকের একেবারে শুরুতে আজকে দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলে আমরা দেখলাম ঠিক 3টার কিছু আগে কিন্তু এই বৈঠকটি শুরু হয় এবং বৈঠকের শুরুতেই অধ্যাপক আলী রিয়াজ তিনি আসলে আশাবাদ ব্যক্ত করেন যে আগামীকালকের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদের যে কার্যক্রম বা জুলাই সনদ তৈরির যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা সম্ভব হবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গত 28 তারিখে কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের 4 পাতার খসড়া যেটি সেটি পাঠানো হয়েছে। তবে সেই জায়গা নিয়ে জামায়াত ইসলামী এবং এনসিপির কিছু মত পার্থক্য রয়েছে এবং এছাড়াও বিএনপির পক্ষ থেকে কিছু অবজারভেশন আছে, যদিও সেটাকে মেজর কোনো অবজারভেশন না বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে পুরো যে বিষয়টি রয়েছে এটা আসলে একটা আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ তৈরির ব্যাপারে তারা সর্বোচ্চ যতটুকু ছাড় দেওয়া যায় সেই ছাড় দেওয়ার মনোভাবটা কিন্তু তাদের রয়েছে। আপনি জানতে চাচ্ছেন যে আজকে আসলে কি কি বিষয় আলোচনা হবে? আজকে আমরা দেখতে পেয়েছি যে মোট 7টি বিষয় আলোচনা হবে। এর মধ্যে রয়েছে নারীর যে প্রতিনিধিত্ব সেই বিষয়টি। এখন কিন্তু যে আলাপ আলোচনা চলছে, যে বৈঠকটি চলছে সেই বৈঠকের মধ্যে মূলত নারী প্রতিনিধিত্ব নিয়েই কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। এছাড়াও রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, রাষ্ট্রপতির ক্ষমতার কাঠামো সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হবে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আজকের যে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে তার মধ্যে কিন্তু এই বিষয়গুলোকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়েও সব দলই মোটামুটি একমত, কিন্তু সেটা কতটুকু হবে কি হবে সেই বিষয়গুলো নিয়েও আরও আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর যে নিয়োগ বিধান সেই নিয়োগ বিধান নিয়েও আজকে আলাপ আলোচনা হবে। আমরা একদম শুরুর দিকে যদি আবার যেতে চাই, আমরা কিন্তু দেখছি গত 6 মাস ধরে এই আলাপ আলোচনা চলছে এবং একটি জাতীয় সনদ তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য আলাপ আলোচনা। আজকের এই আলাপ আলোচনা আগামীকালকে সকালেও কিন্তু আলোচনা হবে এবং অধ্যাপক আলী রিয়াজ অর্থাৎ এই ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি তিনি বলছিলেন যে আগামীকালকে যে আলাপ আলোচনা হবে সেই আলাপ আলোচনার মাধ্যমে জুলাই সনদ
চূড়ান্তের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা আসলে শুনছিলাম রাজনৈতিক দলগুলো তাদের যে মতামত সেই মতামতগুলো দিচ্ছেন এবং যে খসড়া প্রস্তাব করা হয়েছে সেখানে কিছু ভাষাগত পরিবর্তনের বিষয়গুলোও কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জানানো হচ্ছে। এরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে আজকের যে বৈঠকটি চলছে এই বৈঠকটি আর সন্ধ্যা পর্যন্ত চলবে। সেটি শেষ হওয়ার পরে আসলে রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে কথা বলবেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতরাতে এই ঘটনায় অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায়। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণে কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর ছবি পোস্ট করেন রঞ্জন রায় নামে এক কিশোর। এ ঘটনায় তাকে গ্রেপ্তার এবং সাইবার সুরক্ষা আইনে মামলা করে পুলিশ। পরে রঞ্জনের চাচার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা। পাশাপাশি অন্য বাড়িঘরেও হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের কাজ করছে উপজেলা প্রশাসন। সিলেটে বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারজান এ রায় ঘোষণা করেন। রায়ে আরও ১৭ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় মোট ৩২ জন আসামির মধ্যে মামুনুর রশিদ পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান ২০২১ সালে বিশ্বনাথের চৈতনগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে যান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণীর ছাত্র সুমেল মিয়া। বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের ছোঁড়া গুলিতে আহত হন সুমেল ও সুমেলের বাবা সহ ৪ জন। ওই দিনই হাসপাতালে মারা যায় সুমেল। আসামিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ১২ জনকে ২ বছরের সাজা দেওয়া হয়েছে এবং আমরা সরকার পক্ষ এবং ইনফরমেন্ট পক্ষ এই মামলাটি রায়ে আমরা মাননীয় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এদিকে পিরোজপুরে ব্যবসায়ী জামাল হাওলাদার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিতদের মধ্যে এক আসামি পলাতক। ২০১৯ সালে পিরোজপুরের কুমিরমারা গ্রামে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জামালের পথ রোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরদিন হাসপাতালে মৃত্যু হয় তার। এদিকে রাজবাড়ীর পাংশায় বাবু খান নামে এক তরুণকে হত্যার ঘটনায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে রায়ের সময় কোনো আসামি আদালতে উপস্থিত ছিলেন না। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সংখ্যা আবারও সংশোধন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৩৪ জনের। এর আগে মৃতের সংখ্যা ৩৫ বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখনও চিকিৎসাধীন ৩ জন। তাদের মধ্যে একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এছাড়া ৯ জনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর হলেও ঝুঁকির বাইরে নন বলে জানান চিকিৎসক। আহত অন্যান্যরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি আছেন দগ্ধ ৩৩ জন। তাদের মধ্যে ২৭ জনই শিশু। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছরেও কোনো সহায়তা পায়নি মাদারীপুরের শহীদ হাসিবুরের পরিবার। গেজেটভুক্ত হওয়ার পরও টাকা না পাওয়ায় চরম সংকটে পড়েছেন তারা। যদিও প্রশাসন বলছে প্রক্রিয়া চলছে। এদিকে চাঁদপুরে আহত তালিকায় ভুয়া ১৫ জনের নাম উঠেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিষয়টি যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।
মাদারীপুরের কালকিনি উপজেলার হাসিবুর রহমানের বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় পুরো সংসারের ভার ছিল তার উপর। ঢাকার সাভারে কাজ করতেন রং মিস্ত্রি হিসাবে। গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ৫ আগস্ট গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর মৃত্যু হয় তার। ১ বছর পরও কোনো সহায়তা মেলেনি বলে দাবি তার পরিবারের। ৫ লক্ষ টাকা মানুষে পাইলো, আমি পাইলাম না। টেলারের হোসেনের চিকিৎসা করতে পারলাম না। যেহেতু গেজেটে নাম আসছে, এখন নাম তো আশা করি ভুলে আসে নাই, লিগাল পয়েন্টে আসে। লিগাল পয়েন্টে আসলে লিগাল ভাবে শহীদ পরিবার এটার হকদার। জেলা প্রশাসন বলছে শহীদ হাসিবুরের নামে প্রথম ধাপে সরকারি সহায়তার চেক পৌঁছায়নি, তবে দ্রুত যেন তা পৌঁছে দেওয়া যায় সেজন্য কাজ চলছে। এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে যে চেকগুলো আসবে সেখান থেকে আমরা ওনাকে দিতে পারবো, তার কারণ ওনার চেকটা এখন পর্যন্ত আমরা পাইনি। তার নামে যে চেকটা আসবে তার নামে আমরা চেকটা দিয়ে দিব। এদিকে চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহত না হয়েও তালিকায় ১৫ জনের নাম উঠেছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। ৫ আগস্টের পরে উনি বিভিন্ন নাট্যমঞ্চে অনুষ্ঠান গ্রহণ করছেন, নাচছেন, তো উনি কিভাবে আহত হতে পারে? আমাদের সদর উপজেলায় কিছু ভুয়া আহত ঢুকে গেছে, তখন আমি এই বিষয়ে প্রতিবাদ করে ডিসি স্যার বরাবর একটা আবেদন জানাই যে তাদেরকে রিভেরিফিকেশন করার জন্য। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছেন কর্মকর্তারা। ফেক বললেই ফেক হয়ে যাবে না, আমরা যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করে আমাদের কাছে যা ভালো মনে হবে, আমরা সেটা সঠিক মনে হবে সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। ইতিমধ্যে আমরা 90% আমরা তদন্ত করে ফেলেছি, আর অল্প কিছু আছে আমাদের তদন্তের বাকি। আমরা হয়তো তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে তাদের অভিযোগটা সঠিক কি সঠিক নয়। আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে অতি গুরুতর আহত, গুরুতর আহত এবং সাধারণ আহত ৩টি শ্রেণীতে ভাগ করেছে অন্তর্বর্তী সরকার। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নরসিংদীতে পৌঁছেছেন এনসিপি নেতাকর্মীরা। বিকেলে পৌরসভা চত্বরে পথসভায় যোগ দেবেন তারা। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সাথে দেখা করেন কেন্দ্রীয় নেতারা। এ সময় পরিবারের খোঁজখবর নেন তারা। বিকেলে পদযাত্রা শহরের জেলখানা মোড় থেকে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। এদিকে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। এনসিপির পথসভা কখন নাগাদ শুরু হবে, সেখানকার সবশেষ তথ্য জানাবেন আমাদের। আপনি জানেন যে দুপুরে কিন্তু এই নরসিংদী ক্লাবে, অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি নরসিংদী ক্লাবে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ জেলার যে জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ পরিবার আছে, পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে শহীদ পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তো এখানে তারা এসেছেন, তাদের সাথে তাদের খোঁজ খবর নিয়েছেন। এখন আমরা যেটুকু আসলে কর্মসূচিতে রয়েছে সেটি হলো এখানকার যে মত বিনিময় সভা শেষে বিকালে অর্থাৎ ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এনসিপির যে নেতাকর্মীরা তারা এখানে জড়ো হবেন এবং এরই মধ্যে কিন্তু জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এনসিপির যে নেতাকর্মীরা জেলখানা মোড়ের দিকে আসতে শুরু করেছেন। এখান থেকে তারা পদযাত্রা কর্মসূচি নিয়ে শহরের কোর্ট রোড হয়ে, সদর রোড হয়ে পৌরসভা চত্বরের সামনে যাবেন। সেখানে যেই মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সেখানে বক্তব্য দিবেন। তো এখন পর্যন্ত আসলে কিন্তু পদযাত্রা কর্মসূচির যে প্রাথমিক প্রস্তুতি সেটি শুরু হয়েছে। এরই মধ্যে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যেই জেলখানা মোড় সেখানে এনসিপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করছেন। এখান থেকে হয়তো ৫টার দিকে তারা পদযাত্রা কর্মসূচি শুরু করবেন। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এখানকার পদযাত্রা কর্মসূচি পৌরসভায় গিয়ে মঞ্চের সামনে তারা সমবেত হবেন এবং সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এটুকুই আসলে এখনকার নরসিংদীতে এনসিপি কর্মসূচির যে সার্বিক খবর আমার কাছে। নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান রিপন। উজানের ঢলে বন্যার শঙ্কা দেখা দেয় তিস্তা ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাটে অনেক নিচু এলাকায় ইতিমধ্যে প্রবেশ করেছে পানি, তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসল। হঠাৎ বন্যা পরিস্থিতিতে বিপাকে নদী তীরের মানুষ। উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়লেও শিগগিরই পরিস্থিতির উন্নতি হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। টানা বৃষ্টি ও উজানের ঢলে মঙ্গলবার তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। পরিস্থিতি সামলাতে রাতে তিস্তা ব্যারেজে ৪৪টি গেটের সবকটি খুলে দেওয়া হয়।
নদীর পানি বাড়ায় হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার মোট 17টি নিচু এলাকা তলিয়ে গেছে। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের। আমাদের বাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি জমা সব তলিয়ে গেছে। স্কুলে আসছিলাম, স্কুলে অনেক পানি, স্কুল বন্ধ, ওই কারণে বাড়ি চলে যাচ্ছি। চর এলাকার জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে শাকসবজি ও ফসল। পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দ্রুত সরকারি সহায়তা দাবি জানিয়েছেন দুর্গতরা। চৌকির উপর পানি উঠছে, তারপরে সাওয়ার ঘর ফিরে যে চেয়ার নিয়ে তারে বসিয়ে আছে। পরশুদিন থেকে পানি আমাদের এখানে আছে। কোনো আল্লাহর বান্দাও একটা এখানে কোনো সরকারি লোক আর বেসরকারি লোক কেউ এসেনি। এর মধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বন্যা কবলিত এলাকাগুলোয় তালিকা করে দ্রুত খাদ্য ও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আজকে আমি, পিআইও সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান সহ আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিয়ন সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাফেক্টেড তাদের তালিকা করতে বলেছি। উজানের বৃষ্টিতে নদ নদীর পানি বেড়েছে, তবে পানি দ্রুত কমে আসবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। আমাদের যে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, যেখানে আমাদের জরুরি ভাঙন দেখা দেবে, আমরা যত দ্রুত সম্ভব জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাব। লালমনিরহাটের হঠাৎ বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছে নদী তীরের অন্তত 7,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অব্যাহত বৃষ্টিতে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বিভিন্ন এলাকায় পানি জমে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এছাড়া অস্বাভাবিক জোয়ারে নিচু এলাকায় পানি প্রবেশ করে বাড়ছে দুর্ভোগ। নোয়াখালী জেলা শহর এবং বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিকে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ, অন্যদিকে দীর্ঘদিন ধরে কাজের সংকটে নিম্ন আয়ের মানুষ। মেঘনায় অস্বাভাবিক জোয়ারের চাপে লক্ষ্মীপুরের কমলনগরে বলিরপোল নাছিরগঞ্জ সড়ক ভেঙে দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 মানুষ। এছাড়া চরমার্টিন ও চর কালকিনি সহ বিভিন্ন এলাকায় কাঁচা সড়ক বিধ্বস্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ড থেকে পানি নামেনি এক সপ্তাহেও। দীর্ঘদিন তলিয়ে থাকায় উঠে যাচ্ছে সড়কের পিচ। হাইমচরে জমি তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। কোনো দিকে যাইতে পারতেছে না, চারিদিকে জলাবদ্ধতা বন্ধ। আমাদের বাড়ি উঠালে ঘরের ভিতরে পানি ঢুকে রয়েছে। এলাকার কৃষকদের পানের বুরজ এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর দুয়ার বাসি রয়েছে, ঘরে যাইতে পারতেছি না, নৌকা দিয়ে চলাচল করতেছে। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটি ঝুলন্ত সেতু। দুর্ঘটনা রোধে সেতুর উপর দিয়ে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গত সোমবার সেতুর কিছু অংশে পাটাতনের উপর পানি ওঠে। তবে আজ বুধবার সকাল 6টার দিকে পানি বেড়ে সেতুটি তলিয়ে যায়। এর মধ্যে সেতুর পাটাতন পানির প্রায় 5 ইঞ্চি নিচে তলিয়ে গেছে। পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ টাকমা জানান, পর্যটক চলাচল বন্ধ থাকায় প্রতিদিন 8 থেকে 10,000 টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। এদিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানি বাড়ায় বর্তমানে 5টি ইউনিট থেকে প্রতি সেকেন্ডে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ব্যাপক দুর্নীতি আর অনিয়মের কারণে থমকে আছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ কাজ। 5 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 20 ভাগের কম। এরই মধ্যে প্রকল্প সংশ্লিষ্টদের যোগসাজশে অগ্রিম বিল হিসেবে 212 কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় দুদকের মামলার পর বন্ধ আছে নির্মাণ কাজ। 2002 সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হয়, কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় সময়মতো চালু করা যায়নি আন্তর্জাতিক ফ্লাইট। অবশেষে সংকট সমাধানের পর 2013 সালে সিলেট লন্ডন ম্যানচেস্টার, সিলেট দুবাই, সিলেট জেদ্দা মদিনা সরাসরি ফ্লাইট চালু হয়। 2020 সালে বিমানবন্দরটির সক্ষমতা বাড়াতে 2116 কোটি 50 লাখ টাকার মেগা প্রকল্প শুরু হয়। 2023 সালে কাজ শেষ হবার কথা থাকলেও গত 5 বছরে অগ্রগতি মাত্র 20 ভাগ, অথচ তুলে নেওয়া হয়েছে 212 কোটি টাকা। এখান থেকে আমরা বেরিয়ে আসি। পিছনে যেটা হয়েছে তো দিন তো চলে গেছে, যেটা তাদের টার্মস কন্ডিশন ছিল, এবং যারা কাজ করতেছেন এরা কি সঠিকভাবে কাজ করতেছেন? এটা কি তাদের জন্য কাজ করতেছেন না সিলেটবাসীর জন্য কাজ করতেছেন? প্রকল্পে অনিয়মের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক ও সাবেক বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই বিষয়ে আমাদের অনুসন্ধান টিম কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম অব্যাহত আছে
এবং অনুসন্ধানে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। সিলেট অঞ্চলের অন্তত 25 লাখ মানুষ থাকেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের দীর্ঘদিনের দাবি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর। সিলেটের যারা ফ্যামিলি নিয়ে বহির্বিশ্বে অবস্থান করেন তারা অবসর সময়ে সিলেটে আসবেন, পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসবেন, পর্যটন নগরী হিসাবে বিভিন্ন জিনিস দেখতে আসবেন এবং বিদেশিরা এইখানে ইনভেস্ট করতে পারবে, বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করতে পারবে যদি যাতায়াত ব্যবস্থা সহজ করা হয়। প্রকল্পের নামে হরিলুটকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি দ্রুত এই বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ করার দাবি সিলেটবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্মরণ সভার আয়োজন করেছে বিএনপি। দুপুরে সাভারে শ্রীপুরে ঢাকা জেলা বিএনপির এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন তিনি। স্মরণ সভায় উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ উপজেলা ও থানা কমিটির নেতাকর্মীরা। সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। কারণে অকারণে সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। প্রায়ই ঘটছে প্রাণহানির মতো দুর্ঘটনাও। এছাড়াও ব্যাটারি চার্জে ব্যবহার হচ্ছে অবৈধ বিদ্যুৎ লাইন। এতে বাড়ছে লোডশেডিং। সিলেট নগরীতে বেপরোয়াভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তায় অলিগলি ছেড়ে নগরীর প্রধান সড়কে শুরু হয়েছে চলাচল। সিসিটিভি ফুটেজে দেখা যায় নগরীর চৌহাট্টা এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ব্যাটারি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান ওই বাইক চালক। এভাবে অটোরিকশায় বেপরোয়া চলাচলে নগরীতে দুর্ঘটনা প্রতিদিনের চিত্র। বৃষ্টি হোক আর এমনি হোক স্পিড ব্রেকারের সামনে উল্টে পড়ে যায়, এতে করে দুর্ঘটনায় পড়তেছে মহিলারা। হারা হইয়া গাড়ি চালায়, তারা রানিং বেশি, আমাদের সিএনজি আগে তারা যায় কি টানিয়া। বরিশাল নগরী জুড়ে চলছে ব্যাটারি চালিত রিকশা। এতে প্রায় সময় যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। মাঝে মাঝে পুলিশ অভিযান চালালেও কমছে না চলাচল। আবার মামলা দিলেই আন্দোলনে নামছেন চালকরা। পরিচ্ছন্ন ছোট শহর, সেটা যদি এইরকম করে নষ্ট করে ফেলায় শুধু অটোরিকশা আর ব্যাটারি চালিত রিকশা, তাহলে তো আমাদের খুব ক্ষতি। সিটি কর্পোরেশনের তদারক নাই এবং জনগণের অনেক ভোগান্তি, দুর্ঘটনা। জামালপুর যশোরে প্রশিক্ষণ ছাড়াই রিকশা চালাচ্ছেন কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও। ব্যাটারি চার্জে চলে এসব যানবাহন। এজন্য লক্ষ্মীপুর শহরে বেশ কয়েকটি গ্যারেজ গড়ে উঠেছে চার্জ দেওয়ার জন্য। অতিরিক্ত বিদ্যুৎ খরচ হওয়ায় বাড়ছে লোডশেডিং। যেগুলোর কারণে বৈদ্যুতিক সমস্যা হচ্ছে, বৈদ্যুতিক লোডশেডিং বেশি হচ্ছে। অবৈধভাবে অনেকগুলো লাইন নিয়ে অটোরিকশাগুলো চার্জ দেওয়া হয়। একই অবস্থা রংপুরে। সিটি কর্পোরেশন বলছে এসব অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছে। দ্রুত নগরী থেকে অপসারণ করা হবে অবৈধ যান। লাইসেন্সবিহীন অটো যে চলা সেটা অনেকাংশেই কমে গেছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে ইদানিং রিকশার সংখ্যাটি বেড়ে গিয়েছে। এই রোজার শুরু থেকে রিকশার কারণে কিছুটা যানজট বেড়ে গিয়েছে। রংপুর নগরীতে ৫,৫০০ ব্যাটারি চালিত অটোরিকশার বৈধ কাগজপত্র দিয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু চলাচল করছে ৫০ থেকে ৫৫,০০০। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই ব্যাটারি চালিত রিকশাগুলো বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা কি বলছে? আসলে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। বিএসপি বলেন বা যে পৌরসভা বলেন, কারো পক্ষ থেকে কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যেটা দেখেছি যে লক্ষ্মীপুরের যে প্রত্যেকটি সড়কে যে অবৈধ যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। এইসব অবৈধ রিকশার কিন্তু কোনোটারই কিন্তু কাগজপত্র নাই। পাশাপাশি যে যারা চালিয়ে মানে এই ড্রাইভিং করছেন তাদেরও কোনো দক্ষ চালক না, তারা বেশিরভাগই কৃষক বা বিভিন্ন ইটভাটার শ্রমিক, অন্যান্য পেশার লোকজন নিয়ে মূলত তারা কিন্তু এই অটোরিকশা চলাচল করছে। এবং এর বাইরে আমরা দেখেছি যে এই অটোরিকশার কারণে প্রত্যেকটি সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে মানুষ পড়তেছে। আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখন যেখানে আছি একটি শহরের উত্তর তেমনি এলাকায়, এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি দীর্ঘ যানজটের কারণে মানুষের একদিকে ভোগান্তি পাচ্ছে, অন্যদিকে যে মানুষের সময় নষ্ট হচ্ছে এবং
এখানে যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে অবৈধ যে ধরনের যে অটোরিকশাগুলো রয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা অভিযান বিবেচনা করেছেন। তারপরে কিন্তু এগুলো বন্ধ করা যাচ্ছে না। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি ট্রাফিক পুলিশের যে নিয়ম নীতি মেনে প্রত্যেকটি সড়কে যে যান চলাচল থাকার কথা বা চলাচল করার কথা সেগুলো কিন্তু এখন পর্যন্ত করা হচ্ছে না। না হওয়ার কারণে কিন্তু বাড়ছে ভোগান্তি। এর বাইরে কিন্তু যখন পুলিশ এইসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, অনেক সময় আমরা দেখছি পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে এবং তারা যে চালক রয়েছেন তারাও কিন্তু হামলার একাধিক ঘটনা ঘটেছে এমনটা আমরা দেখেছি। এর বাইরে কিন্তু আমরা যে লক্ষ্মীপুর পৌরসভার এই যে প্রশাসনের সাথে কথা বলেছে, তারা ইতিমধ্যে তারা ব্যবস্থা নিচ্ছেন। তারা কিন্তু লাইসেন্সের ব্যবস্থা করেছেন, রেজিস্ট্রেশন করে দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ লক্ষ্মীপুর সব 5টি উপজেলা প্রায় 15,000-এর বেশি অটোরিকশা চলাচল করে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি ব্যাটারি যে চার্জ দেওয়া হয় এই কারণে কিন্তু ঘন ঘন লোডশেডিং হচ্ছে বলে বিদ্যুৎ যে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে একটি অটোরিকশায় কিন্তু সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত 130 টাকা ভাড়ায় কিন্তু ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই দেওয়ার কারণে কিন্তু আব্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। সদর থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনের এই মামলায় আসামি 5,500। এ নিয়ে 16 জুলাই গোপালগঞ্জে হামলা ও সংঘর্ষের ঘটনায় মোট 13টি মামলা হলো। গোপালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, আসামিদের মধ্যে রয়েছেন স্থগিত সংগঠন আওয়ামী লীগের জেলা সভাপতি মাহবুব আলী খান, সাবেক পৌর মেয়র শেখ রকিব হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী। বাকিরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানান তিনি। গত 16 জুলাই এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা হামলা চালান। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। পঞ্চগড়ে পরিত্যক্ত ভবন থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি 8 বছরের আল হাবিব। অনেক খোঁজাখুঁজির পর রাতে পরিত্যক্ত ওই ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। বছর বয়স আনুমানিক, আমার মামাতো বোনের ছেলে। তাকে মেরে একটা পুরানা ভাঙ্গা লেট্রিনের মধ্যে ফেলে রাখছে। কিভাবে মারা গেল তার বাবা মা স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা চলতেছে, পুলিশ তদন্ত চালাচ্ছে। জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অভিযুক্ত মাহমুদুল আলম বাবুর চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে তাকে বরখাস্ত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2023 সালের 20 জুন মাহমুদুল আলম বাবুকে পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। চলতি বছরের 19 ফেব্রুয়ারি হাইকোর্ট তার বরখাস্তের আদেশের ওপর 6 মাসের স্থগিতাদেশ দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত আদেশে তাকে চেয়ারম্যান পদে পুনর্বহালের বিষয়টি জানানো হয়। সিলেট জালালাবাদ সেনানিবাসে কাউন্টার টেরোরিজম, শান্তিরক্ষা, জঙ্গলে অপারেশন ও বিস্ফোরক বিষয়ে বাংলাদেশ এবং ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে সেনানিবাসে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ASM রিদওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। গত 23 জুলাই থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের 100 জন ও ইউএস আর্মির নেভাদা ন্যাশনাল গার্ডের 66 সদস্য অংশ নেন। নওগাঁয় আলুর ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। এ সময় সড়কে আলু ফেলে প্রতিবাদ করেন ভুক্তভোগীরা। সকাল 10:30টায় সদর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে কৃষকরা বলেন, বাজারে আলুর দাম উৎপাদন খরচের অর্ধেকেরও নিচে। প্রতি কেজি আলুতে 17 থেকে 18 টাকা লোকসান হচ্ছে। বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে ঋণ করে আলু চাষ করায় বাজারে দাম না পেয়ে সেই টাকা পরিশোধ করতে পারছেন না তারা। এ সময় ধান গমের মতো আলুর দামও সরকারিভাবে নির্ধারণ করে দেওয়ার দাবি তোলেন তারা।
আর এ ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।